নির্বাচন কি অলিম্পিক গেমসের সেই অংশ যেখানে অংশগ্রহণটাই মূল বিষয়, নাকি নির্বাচন মানে পদক জেতার আনন্দ? আর নির্বাচনে পদক জেতা মানে জনগণের আস্থা অর্জন করা। কিন্তু প্রসঙ্গটা যখন নারী, তখন একটা প্রশ্ন কিন্তু চলে আসে, নারীরা আসলে আস্থা রাখছেন কিসে, নাকি নারীদের মাঝে আস্থার সংকট তৈরি হয়েছে? এসব প্রশ্নের উত্তর জানতে আজ আমি চলে এসেছি ফেনীতে। কথা বলবো ফেনীর স্থানীয় নারী ভোটারদের সঙ্গে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি যে কথাটা বললাম যে আজ আমি আছি ফেনীতে, এটা যদি আমি ফেনীর ভাষায় বলতে চাই, আমি কিভাবে বলবো? আজ হেনিতাইছি। আচ্ছা, শেখা বা শিক্ষার যে জায়গাটা, সেখান থেকে শিক্ষকের প্রসঙ্গটা আসে। আমাদের সঙ্গে একজন শিক্ষক আছেন, তাকে দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই। পরীক্ষার হলে তো শিক্ষকরা নকল ধরে, তাই না? পরীক্ষার হলে নকল ধরাটা বেশি সহজ, নাকি নির্বাচনে নকল ধরাটা আসলে বেশি সহজ? আরেকটা প্রশ্ন প্রাসঙ্গিকভাবে করে দিচ্ছি, তা হচ্ছে যদি নির্বাচনে আপনি নকল ধরতে পারেন, বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে কি প্রার্থীকে এক্সপেল করার রীতি আছে? আসলে শিক্ষার্থীদের নকল ধরাটা সহজ। আমাদের দেশের প্রেক্ষাপটে নির্বাচনটা যে পরিস্থিতিতে হয়, অর্থাৎ আমার এই 31 বছরের জীবনে আমি 3টা নির্বাচনী দায়িত্ব পালন করেছি। এই 3টা দায়িত্ব পালন করতে গিয়ে আমি দেখেছি নির্বাচনে নকল ধরাটা যতটা সহজ, সেটা প্রকাশ করা ততটা সহজ না। প্রকাশ করতে গেলে দেখা যায় যে প্রার্থীর ফলাফলটা কি হচ্ছে সেটার থেকেও নির্বাচনের দায়িত্বে যিনি আছেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পোলিং এজেন্ট বলেন বা প্রিজাইডিং অফিসার যারা আছেন, তারা আসলে এটা প্রকাশ করতে গিয়ে তার পরবর্তী সময়ে ফলাফলটা কি হবে সেটার চিন্তায় আসলে দুশ্চিন্তাগ্রস্ত থাকতে হয়। তো সেক্ষেত্রে নির্বাচনে নকল ধরাটা আসলে খুব একটা সহজ না। এই জায়গাটায় আমি প্রাসঙ্গিক প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে আসন্ন যে নির্বাচন আসছে, সেই জায়গাটায় আপনি যদি নকল ধরতে পারেন, আপনি কি এক্সপেক্ট করেন যে এবার আপনি এক্সপেল করতে পারবেন? বিগত 17 বছরের নির্বাচন বা আমরা লাস্ট 3টা নির্বাচন যদি দেখি, 14, 18 বা লাস্ট 24-এর নির্বাচন, তখন নির্বাচনটা অনেকটা একপেশে ছিল। ঝামেলাটা করলেও একপাক্ষিক একটা ঝামেলা ছিল। কিন্তু এবার যেহেতু একটা কি বলা হচ্ছে, এটাকে ইনক্লুসিভ নির্বাচন বলা হচ্ছে, যেহেতু সব পক্ষই এখানে থাকবে, তো আমরা যারা নির্বাচনের দায়িত্বে থাকবো, আমাদের মধ্যে একটা শঙ্কা মানে থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে যে এবার হয়তো নির্বাচনের সংঘর্ষটা আরো বেশি হবে। আশঙ্কার কথাটা একজন শিক্ষিকা তিনি বললেন, এবং তিনি নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত থাকেন। একটু মুরব্বীর হাতে এটা দিয়ে দেবেন। আপনার কাছে আমার একটা একদম স্পেসিফিক প্রশ্ন। ফেনীতে এর আগে বন্যা হয়েছে, মানুষ সবাই একসঙ্গে সেই বন্যাকে মোকাবেলা করেছে। আপনি একটু আপনার অভিজ্ঞতার আলোকে একটা বিষয় বলবেন, সেটা হচ্ছে এই যে বন্যা যখন মোকাবেলা করা হয়, তখন সবাই একসঙ্গে কিন্তু মোকাবেলা করে, কিন্তু নির্বাচনের সময় বিভেদ সৃষ্টি হয়। এটার কারণটা কি? দীর্ঘ 10-12 দিন আমি বন্যায় গৃহবন্দী ছিলাম। যদিও গৃহে না থাকি, অন্তত ছিলাম, আশ্রয়হীন ছিলাম। আমি তখন দেখেছি দল মত নির্বিশেষে সকলের মধ্যে একটা ঐক্য, একতা, ভালোবাসা, কে আপন কে পর, আত্মীয় অনাত্মীয় সবাই একই কাতারে সামিল হয়েছিল। কিন্তু নির্বাচনের সময় সেই একতা কিন্তু থাকে না। একটা বন্যা হওয়ার পর গৃহিণীরাই তো মূলত পরবর্তী সময় ঘরটাকে ঠিক করেন, তাই না? ঘরের পরিষ্কার করতে হয়, ধোয়া মোছা করতে হয়। নির্বাচনের পরে দেশ যারা ধোয়া মোছা করেন, তারা কি গৃহিণীদের মতো দক্ষ হাতে সেটা পরিচালনা করতে পারেন? তারা দক্ষতা নিলেও সেটা কাজে লাগায় না। কাজে লাগালে নির্বাচনের সময় এত অনিয়ম দুর্নীতি হতো না, ভোট চুরি হতো না, কারচুপি হতো না, ব্যালট বাক্স দখল হতো না, কেন্দ্র দখল হতো না। তো এটা আর কি আমার কথা, যে ভোটের সময় আর গৃহিণীর ঘর পরিষ্কার করার এক না। একটু উপরে মাইক্রোফোনটা দিয়ে দেবেন। আপনাকে দেখে মনে হচ্ছে যে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন, তাই তো? জি জি। অনেক একটা কথা বলে, সেটা হচ্ছে যে প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া, সেটা নাকি প্রথম প্রেমের মতো একটা ব্যাপার। মানুষের আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। বিষয়টা কি সেরকম? এটা সবার ক্ষেত্রে না। প্রথম যারা ভোট দেয় তারা খুবই এক্সাইটেড থাকে যে আমি ভোট দিচ্ছি, কিন্তু আমার হিসেবে, আমার যে এক্সপিরিয়েন্স এ পর্যন্ত যা দেখেছি, আমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না এই আমি প্রথম ভোটার হিসাবে যে আমি কাকে ভোট দিব। কারণ আমি মানে এই পর্যন্ত যা দেখেছি, ভোট দেওয়ার ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হয় যে আমি যদি একে ভোট দিই, আবার আমাদের এখানে 3 জন যেহেতু নামছে, তো আমি কাকে ভোট দিব? আমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমাদের কোনো নিরাপত্তা নেই আমরা মেয়ে হিসাবে। এমন না যে ছেলেদেরও নিরাপত্তা আছে, ছেলেদেরও নেই, মেয়েদেরও নেই। মেয়েদের তো নেই বলতে গেলে সমাজের চোখে। কারণ আমরা ভোট দিতে গেলে আমাদের এটা ফেস করতে হয় যে
তুমি ভোট দিবা না, কারণ অপোজিট যে আছে সে তোমার ক্ষতি করতে পারে। তো ওই ক্ষেত্রে এক্সাইটমেন্টটা নাই, যে প্রথম ভোট আর আবেগ এটা। একটু উপরে মাইক্রোফোনটা দিয়ে দেবেন। আপনার কাছে আমার একটা স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে নারীদের নিরাপত্তা নিয়ে অনেকে কথা বলেন, আবার অনেকে এই কথাটাও বলেন যে ধর্মীয়ভাবে যারা বাংলাদেশের সংখ্যালঘু আছেন তাদের নিরাপত্তা নিয়েও তার আশঙ্কায় ভোগেন। আপনার কাছে কি কখনো মনে হয়েছে আপনি আপনার নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ভুগছেন? এরকম কখনো মনে হয়েছে? কোনো অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন? সত্যি কথা বলতে আমরা নারীরা জন্মগতভাবেই আমরা একটা সংখ্যা নিয়েই আসলে আমাদের দেশে আমরা জন্মগ্রহণ করি, সেটা পরিবার থেকে হোক, সমাজ থেকে হোক, অথবা আমাদের চারপাশের মানুষের বুলিং থেকে হোক। আমরা মনে করি যে আমরা দুর্বল, আমাদেরকে মনে করানো হয় যে আমরা দুর্বল, নারীরা মনে করতে হয় দুর্বল। তার মধ্যে যারা মাইনরিটি পিপল, আমরা যেটাকে সংখ্যালঘু বলে আমরা আখ্যা দিই, অথবা আমরা নোটেড একটা পয়েন্ট দিয়ে আমরা তাদেরকে ট্যাগ দিই। তো আমার কাছে মনে হয় যে আপনি যখন সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ আলাদা করতে যাবেন এবং আলাদা করে বিচার করবেন, সেই ক্ষেত্রে নারীরা এবং সংখ্যালঘুরা কিছুটা, বলবো না, অনেকটাই পিছানো আমি মনে করি। আপনার কাছে কি মনে হয় যে আসন্ন সংসদ নির্বাচনে আপনি আপনার মনের মতো প্রার্থী পেয়েছেন? মনের মতো প্রার্থী পাওয়ার জন্য যে যতটুকু সময় পেতে হয়, আমি এখনো ওইভাবে বিচার করে উঠতে পারিনি ব্যক্তিগতভাবে। আশা করি নির্বাচন পর্যন্ত হয়তো পেতেও পারি। আর আমাদের যতটুকু নির্বাচনী প্রচারণা এবং সেই ক্ষেত্রে যে প্রার্থীকে ওইভাবে পরিচয় করিয়ে দেওয়ার যে সময়, সেই সময়টা আমার কাছে অনেকটা কম মনে হচ্ছে। সেই সময়টা আপনার কাছে কম মনে হচ্ছে। একটু মাইক্রোফোনটা এই পাশে দিয়ে দেবেন। আপনি তো একজন সাংস্কৃতিক কর্মী, আপনার কাছে কি মনে হয় আমাদের দেশে ভোটের সংস্কৃতিটা কেমন? যেমন সংস্কৃতিটা হচ্ছে যে খুবই দুর্নীতিবিদ। যেমন সংস্কৃতিতে তারা অনেক ন্যায় বিচার করে না, তারা ধরেন যে সকল মানুষকে সেম চোখে দেখে না। তারা বলে যে যে দলই হবে সে বলে যে আমি এই করব, দেশের জন্য ওই করব, বা নারীদের জন্য এই করব, কিন্তু শেষমেশ যে হয়ে যায় তারা নিজেদের স্বার্থেই কাজ করে বা মানুষের জন্য করে না। আমি এবার চাচ্ছি যে এবার কিছু ভিন্ন হোক, বা এবার যাতে নতুন কিছু আমরা পাই বা নতুন কিছু আমরা দেখতে পারি, সংস্কৃতিটা যাতে একটু ভালো হয়, সাহিত্যটা যাতে একটু ভালো হয়। আপনার কথার সারমর্ম অনুযায়ী আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে নির্বাচন যদি কোনো সিনেমা হতো জি। তাহলে সেখানে ভালো অভিনয় কারা করে আসলে, প্রার্থীরা নাকি ভোটাররা? প্রার্থীরা। কেন? জি। কারণ তারা যখন ভোট নিতে আসে বা ভোট চায়, তখন তারা অনেক ভালো অভিনয় করে যে আপনার জন্য আমি এটা করব, এটা করব, এই নির্মাণ করব, ওই নির্মাণ করব, কিন্তু পরবর্তীতে তা কিছু হয় না। সেই অভিনয়কে 10-এ কত দেবেন? অভিনয়কে আমি 10-এ 10 দিব, কিন্তু পরে যে কাজটা হয় না সেই জন্য আমি 0 দিব। আচ্ছা, পরে যে কাজটা হয় সেই জন্য 10-এ 0 দেবেন, কিন্তু সেই জায়গায় প্রত্যাশা করছেন যে পরিস্থিতি যাতে উন্নতি হয়। একটু মাইক্রোফোনটা এই পাশে দিয়ে দিবেন। আপনি একজন এনজিও কর্মী, আমি জানি যে প্রত্যেকটা এনজিওতে যখন মানুষ কাজ করে তাদের একটা মনিটরিং সেল থাকে, তাদেরকে মনিটর করা হয়। আপনার কাছে কি মনে হয় নির্বাচনে প্রার্থী যখন জয়ী হন তারপর তিনি কি করছেন সেটার মনিটরিং থাকাটা বাংলাদেশে সবচেয়ে বেশি? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অবশ্যই এটা আশা করি। ভোট তো আসলে সবাই প্রত্যাশী। দীর্ঘদিন বাংলাদেশের ভোটের জন্য যে আকুলতা ছিল সবার ভিতরে যে আমরা ভোট দেব, সেই আশা কারোই আসলে পূরণ হয় নাই। এবার যেহেতু অনেকেই চিন্তা করছে দেশের একটু পরিবর্তন আসছে, যুব সমাজ জেগেছে, ছাত্ররা জেগেছে। আর দেশ তো আসলে ছাত্ররা যখন জাগে তখন আমূল পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, যুবকদেরকে তো আর কেউ ঠেকিয়ে রাখা সম্ভব না। আর আমরা যারা ধরেন দীর্ঘদিন, আমাদের তো মোটামুটি একটু বয়স হয়েছে, আমরা বুঝি, আমরা অনেক ভোট দেখেছি। গত 17 বছর ভোট আসলে দিতে পারিনি। ভোটের সময় গিয়েছি, কেউ হয়তো বলে দিয়েছে অমুক মার্কায় ভোট দিয়ে দেন, কেউ বলছে যে ভোট দিতে হবে না, ভোট দিয়ে হয়ে গেছে, আপনার নামে ভোট হয়ে গেছে, চলে এসেছি। এভাবেই চলছে। তো সন্তানকে পরিচালনা করার জন্য যখন বাবার দায়িত্বটা যদি আমাদের দেশের যারা প্রবীণ, যারা আমাদের দেশ দীর্ঘদিন পরিচালনা করেছেন, রাজনৈতিকের সঙ্গে জড়িত আছেন, দেশের আপামর জনগণের ভালো মন্দ সবই জানেন, তারা যদি চিন্তা করেন যে হ্যাঁ আমার দেশ, সেটা শুধু আমার দেশ, এটা যদি চিন্তা করেন যে এই ভূমি আমার, এই মাটি আমার, এটাকে যদি ভালোবাসতে পারেন,
তাহলে দেশটাকে পরিবর্তন করা অবশ্যই সম্ভব। একটু আপনার কাছে মাইক্রোফোনটা আমি চাই। আপনি রাজনীতির সঙ্গে জড়িত আছেন, ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত আছেন। আপনাকে একটা পলিটিক্যাল প্রশ্ন করি, কিন্তু সাধারণ ভোটার হিসাবে আপনি উত্তরটা দেবেন। সেটা হচ্ছে ফেনীর একটা চিকেন নেক আছে, যেটা নিয়ে অনেক কথাবার্তা হয়, যেটা আসলে মূলত বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন বলি আমরা সেই ফেনীর করিডোরটাকে বা ফেনীর চিকেন নেকটাকে। অনেক হুমকি ধামকিও আসে, সেই চিকেন নেক নিয়ে নেওয়া হবে, বিভিন্ন গণমাধ্যমে পার্শ্ববর্তী দেশের বিভিন্ন কথাবার্তাও হয়। এখন এই চিকেন নেকটা বা ফেনী করিডোরটা যদি বাংলাদেশের আত্মসম্মানের সরু রাস্তা হয়, আপনার একটা ভোটের মাধ্যমে সেই আত্মসম্মানটাকে আপনি কতটুকু প্রশস্ত করতে চান? এটা তো প্রশ্নই উঠে না যে বাইরের কোনো দেশ হচ্ছে যে আমাদের আমাদের ফেনী জেলা বা আমাদের দেশ নিয়ে কোনো করবে, কথা বলবে বা কোনো হিংসামূলক কথা বলবে। এবং হচ্ছে যে আমি আমার ভোটের মাধ্যমে আমি চাই যে আমাদের দেশটা একজন ভালো মানুষের হাতে যাক, যে আমাদের দেশ রক্ষা করতে পারবেন, যে আমাদের ফেনীতে এমন একজন আমরা মানে প্রার্থী চাই যে আমাদের ফেনী শহরটাকে সুন্দর রাখবেন, ফেনী সকল জনগণের যে চাহিদা তা পূরণ করবেন, মানুষের অধিকার, নারীদের অধিকার, শিক্ষক শিক্ষার্থী, উচ্চ থেকে নিম্ন, নিম্ন থেকে উচ্চ, যত ধরনের মানুষ আছেন সবার অধিকার পূরণ করবেন এমন একজন প্রার্থী আমি চাই। এবং অর্থনৈতিকভাবে চাঙ্গা রাখতে পারবে। একটু ওনার কাছে মাইক্রোফোনটা দিয়ে দিবেন। প্রথমবারের মতো ভোট দিচ্ছেন আপনি, এবং হাসিও দেখতে পাচ্ছি, এক্সপ্রেশনে বুঝতে পারছি যে আপনি হাসছেন, প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। আমার একটা খুব স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা তো পড়াশোনা করছেন অবশ্যই একটা সুন্দর ভবিষ্যতের জন্য, তাই না? জি। সেই সুন্দর ভবিষ্যৎটাকে আপনি ফেনীতে দেখতে পান নাকি আপনার পাসপোর্টে দেখতে পান? ভবিষ্যৎ যদিও পাসপোর্টে আমরা দেখতে পাই, তবে আমরা এই আশা কখনো করব না যে আমরা পাসপোর্টের মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণ করব। সেক্ষেত্রে আসন্ন যে নির্বাচনটা আছে, আপনার কাছে কি মনে হয় যে সেই নির্বাচনের মাধ্যমে এই যে আপনি একটা সুন্দর ফেনী দেখতে চান, আপনার ভবিষ্যৎটা ফেনীতে গড়তে চান, এরকম কোনো আস্থা আপনারা পাচ্ছেন? এখন পর্যন্ত আমরা বলতে পারছি না, কারণ আমাদের সব প্রার্থীগণই এখন ফেনীর মানুষের পাশে আছেন। কিন্তু আমরা এখন পর্যন্ত নির্বাচনের পরে ওনাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটার উপর নির্ভর করবে আমাদের ফেনীর ভবিষ্যৎ। আচ্ছা, আপনি যেটা বললেন যে নির্বাচনের আগে যারা প্রার্থী থাকেন তারা জনগণের বন্ধু থাকেন, জি। এই আশঙ্কাটা কি কাজ করে যে নির্বাচনের পরে এই ফ্রেন্ড লিস্টটা ছোট হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই ছোট হবে, একবারে শেষ না হলেও ছোট হবে। এই আশঙ্কাটা কাজ করে। জি। এই মাইক্রোফোনটা একটু উনার কাছে দেবেন। একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে জীবনে অনেক ধরনের অভিজ্ঞতা আপনার হয়েছে। আপনি যখন রাস্তায় বের হন, আপনি যখন কাজ করতে চান, আপনার কাছে কি কখনো মনে হয় যে আপনার মতো যারা আছেন তাদের জন্য আমাদের সমাজ ব্যবস্থা এখনো পুরোপুরি আরামদায়ক না? কোনো অভিজ্ঞতা কি আপনার এর মধ্যে আছে? আমরা যখন মাঠে চলতে যাই আর কি, যারা দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, ওদেরকে সমাজ সবসময় অবহেলিত চোখে দেখে। সাধারণ মানুষ যারা ভালো, আমরা তো তাদের মতো কেউ না কেউ একসময় এরকম ভালো ছিলাম, কেউ হয়তো বা অসুস্থ হয়ে এরকম হয়েছে, কেউ মায়ের গর্ভে থেকে হয়েছে, সব কিছু তো আল্লাহরই হুকুম হয়। এখন আমরা চাচ্ছি যে এই বৈষম্যটা যেটা আমাদের উপর হয়ে থাকে, বৈষম্যটা আমরা আগামীতে আশা করি না, যে সবাই যেরকম আমাদেরকেও যেন সবাই এরকম দৃষ্টিতে দেখে, এটা সবার উপরে আমাদের আবদার। এই বৈষম্য দূর করার জন্য আসলে আসন্ন নির্বাচনে যেরকম প্রার্থী দরকার, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে বা আপনার নিজ জেলাতে আপনার যে আসনটা আছে, আপনি যে আসনে ভোট দিবেন, সেইখানে আপনি এমন কাউকে পেয়েছেন বা এরকম কোনো মনের মতো প্রার্থী পেয়েছেন যে আপনাদের ব্যাপারটাও বা আপনাদের দিকটাও দেখবে, এরকম মনে হয়? যে নির্বাচনটা ফেব্রুয়ারির 12 তারিখে আসছে, ওটাও আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা জেলায় আপনার এই প্রার্থী ঘোষণা করা হয়েছে, জি, আমাদের প্রেরিত হয়েছে। ইনশাল্লাহ আমাদের আশা আছে, অতীতকে আমরা অতীত রেখে আসছি, সামনে কিভাবে আমরা সুন্দরভাবে সবাই চলব। জনপ্রতিনিধি, আমিও এক সময় জনপ্রতিনিধি ছিলাম, 2013 সাল থেকে আমি দীর্ঘ 15 বছরে একটানায় ছিলাম। রাজনীতির কারণে আমার পা হারাইছি, আমিও পলিটিক্স করি। আমি ফেনী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ছিলাম, সদর থানার জেলা মহিলা দলের সহসভাপতি, এখনও আছি। তো আশা করি আমরা সামনে যে নির্বাচনটা আসতেছে
ওখানে কোনো বৈষম্য থাকবে না, দলবদ নির্বিশেষে আমরা কাজ করব এবং কি আমাদের প্রার্থীও সেরকম আছে, এটা আমরা আশা করছি। একটু মাইক্রোফোনটা এই পাশে দিয়ে দিবেন। আপনার কাছে আমি একটু জানতে চাইবো, ফেনীতে বন্যার পানি খুব তাড়াতাড়ি ঢুকছিল না? জি। এরকম তাড়াতাড়ি কি নির্বাচনে যারা জয়ী হয় তারা যে প্রতিশ্রুতিটা দেয় সেরকম ভাবে প্রতিশ্রুতি তাড়াতাড়ি পূরণ করতে পারে? ফেনীর জেলাটা যেমন আমি আমার ছোটোবেলা থেকে শুনে আসছি, আমরা চাই যে দীর্ঘ 17 বছর 3 মাস পর যে ভোট, আমরা ভোট দিতে পারি নাই, তবে আমাদের অনেকটা আনন্দিত লাগতেছে। এবারে হয়তো আমরা নির্বাচনে গিয়ে আমরা ভোট কেন্দ্রে গিয়ে আমরা যেন সুন্দর সুস্থভাবে আমরা ভোটটা দিতে পারি। আমাদের ওইটা মানে আমাদের মনের ভিতরে কি জেগে উঠছে, যেন আমাদের কাছে আজকে অনেকটা আনন্দিত লাগতেছে। দীর্ঘ আজকে 17 বছর ধরে আমরা মানে কি অন্ধকার জগতে ছিলাম, আমরা নারীরা চাই যেন আর আমরা অন্ধকার জগতে না থেকে আমরা আলোকিত জগতে এসে আর আমাদের মাঝে যেন যে দুর্ভোগগুলো চলতেছে, যেমন নির্যাতনগুলো চলতেছে, ওটার থেকে কি আমরা একটু এগিয়ে যেতে চাই বা সুন্দর স্বাভাবিক জীবনযাপনটা করতে চাই এবং আমরা আমাদের ফেনী জেলাটাকে অনেকটা আনন্দিত দেখতে চাই। নির্বাচনটাকে আপনি খুব উৎসব মুখরভাবে পালন করতে চান, জি। তাই তো? জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওনার কথা থেকেই আসলে কথাটা বলতে চাই যে নির্বাচনটাকে উৎসব মুখরভাবে ফেনীবাসী পালন করতে চান এবং নির্বাচনে জনগণ জয়ী হতে চায়। নির্বাচন নিয়ে আরও কি কি প্রত্যাশা আছে তা জানবো একটা ছোট্ট বিরতির পর। হার ভোট হার চয়েস নির্বাচনের উৎসবটা কিন্তু এখনই শুরু হয়ে গেছে। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন ফেনীর নারী ভোটাররা। তাদের সঙ্গে কথা বলছিলাম সমস্যা নিয়ে, সম্ভাবনা নিয়ে, সমস্যা থেকে উতরে ওঠার প্রক্রিয়া নিয়ে। এবার একটা ট্রিকি অংশ আপনাদের সঙ্গে করতে চাই, সেটা হচ্ছে আপনাদের প্রত্যেককে 1 কোটি করে টাকা দিয়ে দেয়া হবে, 3 মাস সময় দেয়া হবে। এলাকার জন্য আপনারা কি করতে চান? প্রত্যেকে 1 মিনিট করে সময় পাবেন। সত্যি সত্যি দিচ্ছি না টাকাটা, ধরেন আপনাদেরকে দেয়া হলো 1 কোটি টাকা, 3 মাস সময় দেয়া হলো। প্রত্যেকে তার এলাকার জন্য কি করতে চান এই অর্থ দিয়ে এই সময়ের মধ্যে আপনাকে দিয়ে শুরু করব। 1 কোটি টাকা, একজন মধ্যবিত্ত হিসেবে 1 কোটি টাকা পাওয়ার পর তো আমার হুঁশ জ্ঞান থাকবে না। কিন্তু আপনাকে এলাকার জন্য খরচ করতে দেয়া হলো, এই 3 মাসে আপনি কি করবেন? ভোট আসলে একজন টিচার বলেন, একজন লয়ার বলেন বা শিক্ষিত সমাজ কিন্তু 500 টাকার বিনিময়ে তার ভোটটা বিক্রি করবে না। কারণ কি, সে একটা সচ্ছল লাইফ লিড করতে পারে, সে তার ভোটটা দেওয়ার জন্য সে চিন্তা করতে পারবে। কিন্তু আমাদের দেশে মোস্ট অফ দ্য পিপল হচ্ছে যে একেবারে দারিদ্র্য সীমার নিচে। আপনি একজন দারিদ্র্য সীমার নিচে একজন ব্যক্তিকে যখন গিয়ে আপনি 500 টাকা দিবেন, তার কাছে ওই 500 টাকাটাই বেশি। ভোটটা তার জন্য ফ্যাক্ট না, সে ভোটটা 500 টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারবে, 1000 টাকার বিনিময়ে সে বিক্রি করে দিতে পারবে। তো সেক্ষেত্রে আমি চাইবো আমার এলাকার যারা দারিদ্র্য সীমার নিচে আছে তাদের কর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকে একটা সচ্ছলতার লাইফ লিড করার যে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে প্রথম প্রায়োরিটি থাকবে। আর হচ্ছে যে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতাটা আসলে তৈরি করাটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমরা আসলে জানিই না আমরা কি চাই, অ্যাজ এ জনগণ আমরা জানি না আসলে আমরা কি চাই। আমরা দেখা যাচ্ছে যে আমরা গত 17 বছরের বারবার আমরা ব্লেম করতেছি, গত 17 বছর সরকার এই করছে সেই করছে, সামনের সরকার কি করবে বা আমরা আসলে জনগণ হিসেবে আমরা কি চাই সেটা আমরা জানি না। তো সেক্ষেত্রে আমাদের দেশে ওরকম জনগণকে সচেতন করার জন্য কোনো রকমের সিম্পোজিয়াম হয় না, কোনো ধরনের সেমিনার হয় না। আমরা রাজনৈতিকভাবে সভা করতেছি, কিছু মানুষকে ডেকে নিয়ে আসতেছি, আমাদের বিশাল জনসভা হচ্ছে, আমরা অনেক কিছু করতেছি, কিন্তু আমরা জনগণকে ওভাবে করে লিটারেট করতে পারছি না বা সচেতন করতে পারছি না যে জনগণ কি চাচ্ছে, জনগণের কি দরকার। আমরা জনগণের নার্ভটা বুঝি না। তো আমার কাছে মনে হয় আমি চাইবো আমার জনগণ বা আমরা যারা আছি আমরা রাজনৈতিকভাবে সচেতন হই, রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হই, আমরা আমাদের অধিকার সম্পর্কে নিজেরা বলতে পারি। আমার কথা কেন একজন প্রার্থী বলবে, আমার কথা কেন একজন রাজনৈতিক কর্মী বলবে? অ্যাজ এ জনগণ আমার কি দরকার, আমি কি চাচ্ছি এখন, সেটা আমরা নিজে থেকে বলার যে উপযোগিতা তৈরি করা একজন নাগরিক হিসেবে, সেটা তৈরি করাটা মোস্ট ইম্পর্টেন্ট মনে করি। তার মানে জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে চান আপনি সেই 1 কোটি টাকা দিয়ে। একটু আপনার কাছে জানতে চাই, আপনাকে 1 কোটি টাকা দিয়ে দেওয়া হলো, 3 মাস সময় দেওয়া হলো, আপনার এলাকার জন্য আপনি কি করবেন? আমাদের সমাজে এখনো পর্যন্ত অনেক ছোট ছোট বাচ্চারা ক্ষুধায় কান্না করতেছে। এখন ফেনী কলেজের আমরা যে স্থানে আছি ওইখানে হচ্ছে বাচ্চারা টাকা খুঁজে,
তাদের মাদের কাছে টাকা নেই, তারা রাস্তায় বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছে। যারা মধ্যবিত্ত বা যারা আমাদের কাছে টাকা আছে তারা আমরা সচেতন না। আমরা কার দোষ দিব? আমরা নিজেরাই সচেতন না, আমরা নিজেরাই জানি না যে আমরা কি করব। আপু যেটা বলেছেন ওটাই। তো আমরা যদি নিজেরা সচেতন হই, আমরা যদি বাচ্চাদেরকে নিয়ে যাই, আমরা বাচ্চাদের পড়ালেখার খরচ দিলাম, ওই টাকা দিয়ে বাচ্চাদেরকে শিক্ষিত করলাম, বাচ্চাদেরকে পথ দেখাইলাম, তারপর ওরা ইনকাম করে তাদের বাবা মাকে খাওয়াইলো। তারপরে হচ্ছে যে তারা আরও আমাদের সমাজে আরও বাচ্চা আছে, তারপরে গরিব দুঃখী অনেক মানুষ আছে, মহিলা আছে, পুরুষ আছে, তারা কোনো চাকরি করতে পারছে না, তারা হয়তো প্রতিবন্ধী, তারা হয়তো গৃহবন্দী। আমরা ওদের দিকে তাকাচ্ছি না, আমরা নিজেদের কথাই চিন্তা করছি। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের জনগণকে সচেতন হওয়া উচিত। এখন আপনার প্রশ্নটা যেটা, আমাকে যদি টাকা দেওয়া হয়, আমি এটা সবার আগে বাচ্চাদের দিকে তাকাবো, ওদের শিক্ষার দিকে তাকাবো। ওরা যদি ভালো মানুষ হয় তাহলে দেশ ভালো দিকে যাবে, আর ওরা যদি খারাপ হয় তাহলে দেশ ভালো দিকে একটু যাবে না, কারণ আমাদেরকে দিয়ে আমরা গড়ব। আপনি শিশুদের শিক্ষার উপর সবচেয়ে বেশি হ্যাঁ, জোর হ্যাঁ, দেবেন হ্যাঁ, এবং তাদের শিক্ষার সামগ্রিক অবস্থার উপর জোর দেবেন। অসংখ্য ধন্যবাদ। একটু ওনার কাছে মাইক্রোফোনটা দেবেন। আপনার কাছে 1 কোটি টাকা দিয়ে দেওয়া হলো, 3 মাস সময় দেওয়া হলো, আপনি আপনার এলাকার জন্য কি করতে চান? আমার একটা স্বপ্ন আছে, স্বপ্নটা আপনি যদি আমাকে 1 কোটি টাকা দেন, লাগলে আর একটু বেশি দিবেন, আমার ক্ষমতা থাকলে দিয়ে দিতাম। আপনিও অ্যাকসেপ্ট করবেন। বৃদ্ধাশ্রম করব আমি, কেননা আমার এলাকায় গ্রাম, আমি পৌর শহরে থাকি, কিন্তু আমার এলাকাটা অনেক বড়। এখানে অনেক বৃদ্ধ বাবা মা আছেন, তাদের সন্তানরা তাদের সঠিক পরিচর্যা করছে না। বাবা মা ধুকে ধুকে মরছে ভিতরে ভিতরে, তাদের গুমড়ে মরা কান্না। 1 কোটি টাকা হবে না, আর কিছু বাড়িয়ে দেবেন। আমি 1 কোটি টাকা দিয়ে না, আর একটু বাড়তি যদি দেন তাহলে সুন্দর একটা বৃদ্ধাশ্রম করব, বাবা মাদের একটা বাসস্থানের ব্যবস্থা করব। ইনশাল্লাহ আপনাকে ওয়াদা করলাম, আল্লাহ যদি আমাকে কোনোদিন ক্ষমতা দেয় আমি আপনাকে সেই জায়গাটায় সহযোগিতা করবো। একটু উপরে মাইক্রোফোনটা দিয়ে দেবেন। আপনার কাছে 1 কোটি টাকা দিয়ে দেওয়া হলো, 3 মাস সময় দেওয়া হলো, আপনি কাদের জন্য কাজ করতে চান? প্রথমত আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে 1 কোটি টাকা বিনা শর্তে দিচ্ছেন। এটা আমার জন্য একটা আনন্দের গায়েবানা বিষয়। টাকা। হ্যাঁ, গাইবানা টাকা হলো, আমার অনুভূতিটা অন্যরকম হচ্ছে যে আমাকে কেউ বিনা শর্তে 1 কোটি টাকা দিচ্ছে এবং সেটা আমি ব্যবহার করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার সব থেকে 4টা বড় বড় প্রজেক্ট আছে, আমি যেটা প্ল্যান করে ফেলেছি অলরেডি। তো সেটার দিক থেকে চিন্তা করলে আমি কিছু প্রামাণ্য চিত্র আমি তৈরি করব, যে প্রামাণ্য চিত্রগুলো আমাদের মানসিক স্বাস্থ্য এবং আমাদের বিবেকবোধটাকে জাগ্রত করে। দ্বিতীয়ত, আমি একটা মেডিকেল ক্যাম্প করব, যেখানে মানসিক স্বাস্থ্যের একটা ফ্রি ক্যাম্প হবে। কারণ আমাদের রেমিটেন্স আছে, আমাদের ঘুরতে যাওয়ার একটা ভালো সুন্দর পরিবেশ নেই, একটা সুন্দর প্রাকৃতিক কোনো স্থান নেই। আমরা খুব ব্যবসায়িক মানসিকতা নিয়ে আছি। আমার বৈদেশিক রেমিটেন্সের অর্থের আমার একটা দাম্ভির্য আছে, আমার ভেতর সেই চর্চাটা নেই, আমার ভেতর সেই সবুজটা নেই। আমি চাই যে সেই সবুজটা যেন তৈরি হয়। ভেতরকার সবুজের জন্য আমার সেই ফ্রি মেডিকেল ক্যাম্প মানসিক স্বাস্থ্য নিয়েই শুধুমাত্র আমি সেটা করব। তৃতীয়ত, আমি বাচ্চাদের ওই যে প্রামাণ্য চিত্রের মধ্যেই কিছু আছে কার্টুন ভিত্তিক, যেটা আমাদের ওই যে ছোটোবেলায় আমার মনে এখনও আছে, আপনার মনেও হয়তো আছে, মিনা কার্টুন। যে মিনা কার্টুনের সেই ওই রকম কিছু কার্টুন আমি তৈরি করব, যেটার মাধ্যমে বাচ্চাদের মানসিক বিকাশটা তৈরি হয়। আর চতুর্থত, আমি চাই প্রচুর গাছ লাগাতে। এই যে রাস্তা বড় করার নামে আমরা যে গাছগুলো বড় বড় কাটি, সেই গাছগুলোকে আমরা আদৌ লাগাই? আমাদের যে বন্যা হচ্ছে, সে বাঁধের জায়গাটাতে আমাদের কয়টা গাছ আছে? আমাদের দেশে কি সবুজ আছে? তো মানসিক স্বাস্থ্য এবং আমার স্কুলিং, আমার মেডিকেল ক্যাম্প, আমার সব কিছু মিলিয়ে প্রামাণ্য চিত্র সহকারে আমি একটা সুন্দর আমার ফেনী গড়তে চাই, যেটা 1 কোটি টাকায় সম্ভব। আপনি কবে দেবেন আমি সেটার অপেক্ষা করছি। ধন্যবাদ। আমিও সেই অপেক্ষায় আছে যে আমি কবে দেওয়ার মতো সামর্থ্যবান হতে পারবো। একটু ওই পাশে মাইক্রোফোনটা চলে যাবে। আপনাকে 1 কোটি টাকা দিয়ে দেওয়া হলো, 3 মাস সময় দেওয়া হলো, আপনি আপনার এলাকার জন্য কি করতে চান? ফার্স্ট কথা হচ্ছে যে 1 কোটি টাকা অনেক বড় অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা পাইলে যে কোনো মানুষ লোভী হয়ে যাবে, কিন্তু আমি লোভী না হয়ে আমি চাই যে জনস্বার্থে বা জনগণের জন্য সেই টাকাটা কাজে লাগাতে।
যেমন আমাদের ফেনীতে অনেক গ্রাম অঞ্চল আছে যেখানে অনেক ফ্যাসিলিটিসের অভাব আছে, যেমন রাস্তা সুগঠিত না। তো আমি চাই রাস্তাগুলা এবং নেটওয়ার্ক সিস্টেম, বলতে গেলে অনেক নেটওয়ার্ক সিস্টেম দেখা যায় যে বাড়ি থেকে বের হয়ে কথা বলতে হয়, ফোনে কথা বলতে হলেও। তো আমি ওই সিস্টেমগুলো ঠিক করতে চাই। আর আমি যেহেতু সংস্কৃতি বা নৃত্যশিল্পী বা নৃত্যের সাথে জড়িত আছি, তাই আমি চাবো আমাদের ফেনীতে একটা জহির রায়হান হল ছিল, যেটা এখন নাই বা জায়গাটা আছে, আমি চাবো সেটা আবার আবার নির্মাণ করতে, যেখানে সাহিত্য বা সাংস্কৃতিক চর্চা হবে, তারপরে ওখানে শিল্পীরা পরিচর্যা করতে পারবে, যাতে আমাদের ফেনীতে সাহিত্য সংস্কৃতিটা থাকে। থ্যাংক ইউ সো মাচ। একটু ওনার কাছে মাইক্রোফোনটা দিয়ে দিবেন। আপনার কাছে 1 কোটি টাকা দিয়ে দেওয়া হলো, 3 মাস সময় দেওয়া হলো, কি করতে চান এলাকার জন্য? বাংলাদেশের ইতিহাসে যে বিরল ঘটনা ঘটে গেছে, ফেনীর এই বন্যা, যে বন্যা আসলে ফেনীবাসী কখনোই কেউ এর আগে জি। দেখেনি। প্রচুর ক্ষতি হয়ে গেছে, যেই ক্ষতিগুলো আজও পূরণ করা সম্ভব হয়নি। হয়তোবা আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলোকে যাদেরকে দেখি, যাদের জানি আমি, তাদের মাঝে সেই মধ্যবিত্তটুকু আর নাই। মধ্যবিত্ত চলে যেয়ে সেখানে নিম্নবিত্তের স্থান পেয়ে গেছেন তারা। কিন্তু মানুষের স্বভাবের যে বিষয়টা, মধ্যবিত্তদের মাঝে একটা মানে অন্যরকম অহমিকা কাজ করে। তারা কারো কাছে ছোট হতে পারে না, তারা কারো কাছে হাত পাততে পারে না। সেজন্য বলি, এই মধ্যবিত্ত মানুষগুলোকে, তাদেরকে স্বাবলম্বী করার জন্য যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমি ততটুকু তাদেরকে দেব। একটু মাইক্রোফোনটা পেছনে দিয়ে দিবেন। উনি প্রথমবারের মতো ভোট দেবেন, কিন্তু আপনাকে যদি কোনোদিন 1 কোটি টাকা দেওয়া হয়, বলা হয় যে আপনার এলাকার মানুষের জন্য কাজ করতে 3 মাসের মতো সময়, কি করবেন? আচ্ছা, ধন্যবাদ। আমি যদি আসলেই 1 কোটি টাকা পাই, প্রথমেই আমার এলাকায় যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করতেছে, দেখা যায় যে তাদের অধিকাংশই হচ্ছে শিক্ষা থেকে বঞ্চিত। আমি প্রথমে ওই দিকে নজর দেব এবং দেখব যে কারা তো প্রাথমিকভাবে তাদের জন্য যে শিক্ষার ব্যবস্থাটা ওইটা করব। তারপর হচ্ছে যে তাদের চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু তারা অনেক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। তো তাদের যে প্রাথমিক চিকিৎসাটা, যেটা না করলেই নয়, ওই জিনিসটা আমি করে দেওয়ার চেষ্টা করব। একটু ওনার কাছে মাইক্রোফোনটা দিয়ে দিবেন। আপনার কাছে 1 কোটি টাকা দিয়ে দেওয়া হলো, 3 মাস সময় দেওয়া হলো, কি করতে চান এলাকার মানুষের জন্য? আপনি যদি আমাকে সত্যিকারই টাকাগুলো দেন, আমি আমার এলাকাতে যে পঞ্চায়েত আছে না, ওদেরকে নিয়েই তো বসতে হবে। যে প্রথমে ওদের থেকে আমি জানতে হবে কার কোন জায়গায় দিয়ে অসুবিধা আছে, জি। কি করতে হবে। কারো দেখা গেছে আমাদের ফেনীতে এবার যে বন্যা হলো, বন্যা তো হয়েছে, সাধারণ বৃষ্টি যখন হয় না, তখন অনেকগুলা বাড়িতে দেখা যাচ্ছে কি আপনার পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। ওই বাড়িটা ওই সামান্য বৃষ্টির কারণেই ডুবে যাচ্ছে। ওগুলোর দিকে নজর দিতে হবে। তারপরে আপনার যারা সমাজে একদম দুস্থ, যারা হয়তো কারো দেখা গেছে কি, আপনি নারীদের ক্ষেত্রে বলতেছি, কারো স্বামী নেই, সন্তান নাই, ওরা ঘর থেকে ভয় বের হতেও পারতেছে না, লজ্জা বের হতে পারতেছে না, ওদেরকে কিছু ব্যবস্থা করে দেওয়া চলার জন্য। অসংখ্য ধন্যবাদ। একটু আপনার কাছে মাইক্রোফোনটা আমি চাই। ধন্যবাদ। আপনারে 1 কোটি টাকা দিয়ে দেওয়া হইলো, 3 মাস সময় দেওয়া হইলো, আপনি কি করবেন এলাকার মানুষের জন্য? ধন্যবাদ। হয়তো আমি 1 কোটি টাকা একসাথে দেখিয়ে নিয়ে আসি। ধরেন দিয়ে দেওয়া হইলো আপনার। আজকে শুনলাম। যাকে আমি আমার বাড়ির জন্য খালি আমি আমার এলাকাতে, তো ধরেন আমি আমার এলাকাতে অনেক গরিব দুঃখী আছে, যারা ধরেন আমার বাড়ির পাশে একটা স্কুল আছে, যারা ছোট ছোট বাচ্চাদেরকে পড়ালেখা করায়। অনেক গরিব মা আছে, যেমন একটা জামাও কিনে দিতে পারে নাই। তখন বাচ্চাগুলো দেখলে আমার নিজের থেকে অন্তত খারাপ লাগে। তা আমি সর্বপ্রথমে যদি টাকাগুলো পাই, ধরেন আগে ওই বাচ্চাদের কিছু স্কুলের খরচের জন্য বা ওদের কিছু জামা কাপড় ওগুলোর ব্যবস্থা করে দিব। আর এবং অনেক অনেক অসহায়রা আছে, যেমন গরিব মেয়ে বিয়ে দিতে পারে না, বা কিছু হয়তো খাবার তৌফিকটা নেয়, বা কিছু লেনদেনের বিষয় থাকে, বা ওনাদের একটু এতে বা মৌলিক চাহিদাগুলো পায় না। জি। আর ধরেন এমন এক লোক আছে যেমন অসুস্থ, তিনি কিছু করে খাইতে পারে না। ছোটোখাটো যদি একটা বাড়ি রাস্তার মাঝে যদি একটা ব্যবসা নিয়ে বসতে পারি, তাহলে ওনার পরিবারটা চললো। অন্তত আমার জন্য একটু দোয়া হলো। কর্মসংস্থানের সুযোগটা তৈরি করতে চান, একটু ওনার কাছে মাইক্রোফোনটা চাই। 1 কোটি টাকা পেলেন, 3 মাস সময় পেলেন, নিজের জন্য না, এলাকার মানুষের জন্য, কি করবেন? আসলে 1 কোটি টাকাটা আমার জন্য অনেক কম হয়ে যাবে। আমি সবার আগে একটা বাঁধ নির্মাণ করব। বন্যার ফেনীতে একটা মেডিকেল কলেজ নাই, তো আমি চাই আমাদের ফেনীতে একটা মেডিকেল কলেজ হোক,
যেখানে হচ্ছে যে আমাদের ফেনীতে মানুষজন আসে এখানে চিকিৎসা করতে পারবেন, এবং পড়ালেখার দিক দিয়েও এটা আমাদের জন্য ভালো হবে। অ্যান্ড ইভেন আমি একটা বিশ্ববিদ্যালয় করতে চাই। আমার হচ্ছে যে এরকম চিন্তাধারা। আর যদি আমাকে আরেকটু কিছু টাকা বাড়াই দেন, আর একটু বেশি টাকা বাড়াই দেন, আমি যেন একটা স্কুল প্রতিষ্ঠান করতে চাই যেখানে হচ্ছে যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা বিনা টাকায় পড়তে পারবে। আপনি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কথা বলেছেন, আপনি ইউনিভার্সিটি নিয়ে কথা বলেছেন, আপনি চিকিৎসা খাত নিয়ে কথা বলেছেন, ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কথা বলেছেন। আপনার স্বপ্ন অনেক বড়, আমি আশা করছি আপনাদের প্রত্যেকেরই স্বপ্ন অনেক বড়। সেই স্বপ্ন সার্থক হোক, সেই দোয়া, সেই প্রত্যাশা, সেই ভালোবাসা অবশ্যই আমাদের তরফ থেকে থাকবে। একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে 1 কোটি টাকার যে গল্পটা আমি করেছি সেটা কিন্তু রূপক অর্থে ব্যবহৃত, কিন্তু এই 1 কোটি টাকার প্রসঙ্গটা বলে আমি 1000 কোটি টাকার স্বপ্নের কথা শুনলাম। আমার কাছে মনে হয় পলিসি মেকার যারা আছেন তারা কি শুনতে পাচ্ছেন? যারা হয়তো বা ভবিষ্যতে পলিসি মেকার হবেন তারাও কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন, একটা বিষয় জেনে রাখুন, এই মানুষজনের কাছ থেকেই কিন্তু আপনি আপনার আইডিয়াগুলো পাবেন পরবর্তী সময়ে। সুতরাং মানুষের সঙ্গে কানেক্টিভিটিটা বজায় রাখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আরও একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আরও অনেক গল্প করতে চাই। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন হার ভোট। কথা বলছিলাম ফেনীর নারী ভোটারদের সঙ্গে। অনেকগুলো বিষয় চলে এসেছে, অনেক স্বপ্নের গল্প আমরা শুনতে পেয়েছি। এবার আরেকটু বড় স্বপ্ন দেখতে চাই। বড় স্বপ্ন দেখার জন্য ধরেন আগামীকাল আপনার এলাকার যিনি এমপি তিনি আপনার বন্ধু হয়ে গেলেন, ক্লোজ ফ্রেন্ড, একদম ক্লোজ বাডি, ক্লোজ ফ্রেন্ড। তাকে দিয়ে জোর করে ধরে হলো কোন কাজটা আপনি করাবেন প্রায়োরিটি বেসিসে? আপনাকে দিয়ে শুরু করব। তাকে দিয়ে সবার প্রথমে আমি আমার এলাকার যে রোড এগুলো ঠিক করাবো। কারণ আমার এলাকায় যখন 16 নং ওয়ার্ডে যখন আমি ঢুকি, রোডে যে মানে এত পরিমাণ পানি থাকে, বৃষ্টির সময় পানি থাকে, আর রোডগুলো এত পরিমাণে ভাঙা, মানুষের যাতায়াতের যে পরিমাণ কষ্ট হয়, আগে তাকে দিয়ে এটা সংস্কার করাবো। তারপর তাকে হচ্ছে যে আমাদের এলাকার পাশে যে বস্তিগুলো আছে, বাচ্চাগুলোর জন্য হচ্ছে যে একটা স্কুল বা তাদের জন্য একটা প্রতিষ্ঠান রেডি করে দেওয়ার জন্য বলবো, যে এখানে গিয়ে তারা পড়াশোনা করতে পারবে। কারণ বাংলাদেশে শিক্ষার হারটা কম। আমি চাই যে যদি আমার এলাকা থেকে শুরু হয়, আস্তে আস্তে একজন যদি শিক্ষা গ্রহণ করে, তাতেও কিন্তু আমাদের বাংলাদেশের লাভ। হ্যাঁ, তো আমি চাইবো যে তাকে কনটা চেপে তাকে এই সংস্কারগুলো করানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনার এলাকার এমপি যদি আপনার বন্ধু হয়, ওরে দিয়ে আপনি কোন কাজ করাবেন? আমার এলাকার যদি এমপি আমার বন্ধু হয়, তাহলে সর্বপ্রথমে আমার এলাকায় যে ঢুকতে যে রাস্তাটা আসলে ওইটা একদম ভাঙাচুরা, আমি সর্বপ্রথমে আমার ওই রাস্তাটা ঠিক করাবো। তারপরে ধরেন যদি ঠিক করতে না চায় কি করবেন? তখন বকা দিবেন? না, আমার বন্ধু যখন হবে আমার কথা তো অবশ্যই শুনতে হবে, কারণ আমার বন্ধুত্ব বাজে তো তাকে রাখতে হবে। তাহলে সে আমার এই কাজটা করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে যেন ধরেন অসহায় যারা ভারীঘর করে থাকতে পারে না, ধরেন হয়তো কলা ডোগা বা সুপারি পাতা কাটি প্লাস্টিক দিয়ে যারা ভারী ঘর দিয়ে আবদ্ধ রয়েছে, তাদেরকে কিছু লোকদেরকে উনি আবদ্ধ টিন দিয়ে হলো ছাপড়া দিয়ে হলো ওনাদেরকে মাথা গুঁজাবার জন্য ঠাঁই করে দিতে হবে। কিন্তু অসহায় মেয়েদের বা পড়ালেখার জন্য বা আত্মীয় অবস্থার জন্য উনি ওনাদের পাশে দাঁড়িয়ে ওনাদেরকে সহযোগিতা করার জন্য কতটুকু বলবো। আপনার এলাকার এমপি যদি আপনার বন্ধু হয়, তাহলে তার কাছে আপনি কি চাইবেন? তাকে দিয়ে জোর করে কোন কাজটা করাবেন? প্রথম হবে রাস্তা, এরপরে আপনার স্কুল থাক, মাদ্রাসা থাক, ওগুলো এমপিভুক্ত করতে হবে। তারপরে আপনার কোনোখান দিয়ে কালভার্ট ভেঙে আছে, পানি নিষ্কাশন হচ্ছে না, ওটা ঠিক করতে হবে। ব্রিজের কাজ করাতে হবে, এগুলাই করাতে হবে। একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, আপনার খুব ক্লোজ ফ্রেন্ড যদি কালকে এমপি হয়, তার কাছে আপনি কি চাইবেন? তাকে তো জোর করে কোন কাজটা করাবেন? আমার প্রথম প্রস্তাব থাকতো যে আমার এলাকা, বিশেষ করে আমার জেলাতে যেন একটা ভালো মানের হসপিটাল নির্মাণ করা হয়, যাতে অন্তত আমাদের জেলায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জরুরি বিভাগে যখন রুগীরা আসে তখন তাদেরকে ফেনী থেকে চিটাগং বিভাগীয় হসপিটালগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। তো তখন দেখা যায় যে এক্ষেত্রে
মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য খরচটা ব্যয়বহুল হয়ে পড়ে, অথবা রোগী পথে মারা যায় কিংবা রোগীর সমস্যা আরও তীব্রতর হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই সেক্টরটা প্রথমেই হচ্ছে তৈরি করা লাগবে। তারপর হচ্ছে যে ফেনীতে যে আমাদের একটা পাবলিক ইউনিভার্সিটি নেই, ওই পাবলিক ইউনিভার্সিটির যে প্রস্তাবটা ওইটা থাকবে। তারপর হচ্ছে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, ওইটাতে যেন ধনী গরিব সবাই পড়ার সুযোগ পায় সেই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে তাকে। এই প্রস্তাবগুলো তুলে ধরবেন। আপনার ঘনিষ্ঠ বন্ধু যদি এমপি হয় তাহলে বন্ধুর কাছে কি দাবি করবেন, কি কাজ করাবেন? জনগণের প্রতিনিধি, জনগণের বন্ধু হওয়ারই কথা। যেহেতু আমরা সাধারণ জনগণ, আমি সাধারণ জনগণ, আমার পক্ষ থেকে একটাই প্রস্তাব থাকবে। আমাদের ফেনী জেলার মাদকের একটা কারখানা আছে, বলবো যে মানে মাদকাসক্ত, এত বেশি মাদকাসক্ত আছে ফেনীতে, এবং হাঁটছে চলছে স্বাভাবিক জীবন, বোঝা যাচ্ছে যে তারা স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু বা আসলে না। মাদক সেবনকারী প্রচুর। এই মাদক কোথা থেকে আসছে তার মূল ঘাঁটিটা উদ্ঘাটন করে এই মাদক মুক্ত একটা ফেনী শহর চাচ্ছি। মাদক মুক্ত একটা ফেনী ফেনী শহর শহর চাচ্ছেন। চাচ্ছি। একটু আপনার কাছে অন্যভাবে আমি জিজ্ঞেস করতে চাই, আমি বন্ধু বলবো না, আপনার কোনো স্টুডেন্ট যদি কালকে এমপি হয় তাকে আপনি কি আদেশ করবেন? প্রথমে আমি যেটা করতে বলবো, বাই হুক অর ক্রুক আমাদের পরশুরামের যে বাঁধ, সেটা যে কোনো মূল্যেই হোক সেটা হোক। আর কিছু সে করতে পারুক, তার এমপি জীবনে 5 বছরে সে আর কিছু করতে পারুক বা জি। না পারুক, আমাদের বলা হয় না চীনের দুঃখ হোয়াংহো নদী, আমাদের দুঃখ হচ্ছে সেই পরশুরামের বাঁধ। সেই বাঁধটা হোক, আর কিছু সে করতে পারুক বা না পারুক। আর যদি সুযোগ দেন আরেকটা জি, কাজ জি। তাকে করতে বলবো, যেহেতু সে আমার স্টুডেন্ট, আমাদের ফেনী জেলা শহরের প্রাথমিক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এই 3টে স্তরের শিক্ষা ব্যবস্থাটাকে র্যাপিডলি মনিটরিং করে শিক্ষা ব্যবস্থাটাকে একদম শিরদাঁড়াটা উঁচু করে সোজা করে ধরার জন্য। তো যেহেতু স্টুডেন্ট, আশা করি সে শুনবে। আর তবে যদি কথা না শোনো তখন কি বেঞ্চের উপর কান ধরে দাঁড় করে রাখবেন? সেই সুযোগটা হয়তো শিক্ষক হিসেবে এখনো হয়তো আমার আর থাকবে না, তবে আমার তো শিক্ষক হিসেবে তার কাছে এই দাবিটা থাকতেই পারে। অবশ্যই। আর জনগণ হিসেবেও তার কাছে তো আমার এই দাবিটা থাকতে পারে। শিক্ষক হিসেবে সে আমার কথা না শুনলেও জনগণ হিসেবে তো চাপ দিতেই পারি আমরা, পারি না? জনগণ যে হিসেবে আমাদের চাপ দিতে পারে, আপনি শিক্ষক হিসেবেও চাপ দিতে পারেন। আমার কাছে মনে হয় যে শিক্ষক সবারই শিক্ষক, পলিসি মেকারেরও শিক্ষক, রাজনীতিবিদেরও শিক্ষক, শিক্ষক সবারই শিক্ষক। আপনার কোনো বন্ধু যদি মেম্বার অফ পার্লামেন্ট হয় তার কাছে কি দাবি করবেন? ফার্স্ট অফ অল যদি কেউ হয় তাহলে সে আমাকে চিনবেই না, বলবে যে কি আমি তো এখন এমপি হয়ে তাহলে আপনি গেছি, কেমন বন্ধু? আমি এখন এমপি হয়ে গেছি, আমাকে আর কাউকে পাত্তা দিতে হবে না। তারপরেও যদি চিনে থাকে তাহলে আমি তাকে বলবো যে কি ফার্স্টে নিজে যাতে দুর্নীতি না করে এবং ফেনীতে যাতে দুর্নীতিটা কমায়। এরপরে সেকেন্ড হচ্ছে যে কি আমি বলবো একটা মেডিকেলের কথা, যে ফেনী মেডিকেল হোক একটা, কারণ অনেক শিক্ষার্থী ডাক্তার হতে চায় এবং ডাক্তারি পড়ার জন্য তাকে বাইরে যাইতে হয়, নিজের জেলা ফালাই। তো আমি চাই যে তারা যাতে নিজের জেলায় একটা সুযোগ সুবিধা পায়। আর যদি সে কাজগুলো নাও করতে চায় আমি তাকে ঘাট ধরে হলে কাজগুলো করাবো। বন্ধু তো সেটা আপনি করতেই পারেন। আপনি যদি আগামীকাল আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড এমপি হয়ে যায়, তাকে দিয়ে আপনি কোন কাজ করাবেন? সে আমার বন্ধু হলে সবারই বন্ধু হইতে হবে। তারপর হচ্ছে যে তাকে জনগণের প্রথমে শিক্ষার ব্যাপারে আগে আমি যেটা বলবো, যারা গরিব, যারা অসহায়, যারা হচ্ছে যে ডিভোর্স হয়ে গেছে অনেক নারী, যারা বৃদ্ধ, তাদের দিকে তাকাতে বলবো। যারা প্রতিবন্ধী, তারা খুবই কষ্টে আছে। আমরা পড়ালেখার আগে চিকিৎসা জিনিসটাই দেখছি। কারণ আমরা যদি তাদের দিকে তাকাই যে তারা বাঁচতে পারছে না, তারা পড়ালেখা কিভাবে করবে, তাহলে আমরা তাদেরকে আগে দেখব। শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা অবশ্যই, আর যারা অসহায় তাদের পাশে দাঁড়াতে বলবো। তো আমার এতটুকুই চাওয়া পাওয়া, কারণ জনগণের দিকে তাকালেই হচ্ছে যে সে জনগণের চাহিদা, শিক্ষা বলেন, খাদ্য বলেন, চিকিৎসা বলেন, তারপর শিক্ষার মধ্যে আমরা খেলাধুলাটাকে টানতে পারি, কারণ খেলাধুলার মধ্যেও ফিউচার আছে। তো এটাই হচ্ছে যে আমার তার প্রতি একটা আশা আর কি। থ্যাঙ্কস ফর ইওর নোবেল থট। আপনার কোনো বন্ধু যদি এমপি হয়, মেম্বার অফ পার্লামেন্ট হয়, কোন কাজটা জোর করে ধরে করাবেন? নারী ধর্ষণ, নারীদের প্রতি সহিংস আচরণ এবং শিশু নিরাপত্তা, এই জায়গাটা নিয়ে আমি কাজ করতে ওকে বলতে পারি। আমি চাইবো না আমার জেলাতে সংখ্যালঘু হিসেবে অথবা
কোনো সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘু বিষয়টা থাকুক, সম্প্রীতির একটা জেলা হয়ে মডেল জেলা হিসেবে প্রত্যেকটা জেলাকে একটু আঙুল উঁচিয়ে দেখাতে পারে, এবং আমার জেলায় যেন কোনো সংখ্যালঘু কোনোভাবে মৃত্যুবরণ করতে না হয়। আমরা যেন সবাই সম্প্রীতির জায়গা থেকে সবাই ঈদ, পুজো এবং বড়দিন পালন করতে পারি। সবার ধর্মীয় উৎসবগুলো যেমন আমরা ছোটোবেলায় পালন করতাম তেমনভাবে যেন পালন করতে পারি। কেউ ছোট কেউ বড় হিসেবে কেউ কাউকে যেন আঘাত করতে না পারি। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আপনি বলছেন এবং আপনার বন্ধুকে সেটাকে নিশ্চয়তা দেওয়ার জন্য বলবেন। আপনার কোনো বন্ধু যদি মেম্বার অফ পার্লামেন্ট হয় কোন কাজটা করাবেন? এই প্রশ্নের নিরিখে আমার একটা কবিতা মনে পড়ে গেল জীবনানন্দ দাশের, যে জীবন শালিকের ফড়িংয়ের মানুষের সাথে তার হয় না কো দেখা। আমার বন্ধু যদি তখন এমপি হয়ে মানুষ থাকে তাহলে আমি জোর করে হলেও আমার এলাকা ছাগলনাইয়া সীমান্তবর্তী এলাকা, ওখানে মাদক চোরাচালান এবং অন্যান্য পণ্য আমদানি হচ্ছে প্রচুর। মাদক আমদানি রুখে দেওয়া, মাদক ব্যবসায়ীদের কালো হাত ভেঙে দেওয়া, এটা আমার বন্ধুকে উদ্বুদ্ধ করব আমি এটা বন্ধ করার জন্য। আমার এলাকায় কিন্তু পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা দুর্বল, পৌরসভা তো পয়ঃনিষ্কাশন এবং ড্রেনেজ ব্যবস্থা এগুলো আমি মানে সুন্দরভাবে করার জন্য আমার বন্ধুকে রিকোয়েস্ট করব, তার থেকে জোর করে হলেও আমি এগুলো করাবো, আদায় করে নেবেন, আদায় করে নেওয়ার চেষ্টা আমি করবেন। আশাবাদী পারবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে আজকের এই অনুষ্ঠানটা যারা দেখেছে সবার চোখ খুলে যাওয়ার মতো একটা অনুষ্ঠান ছিল, কারণ আপনারা এতটা ভাবেন দেশ নিয়ে, আপনারা এতটা ভাবেন সমাজ নিয়ে, এতটা ভাবেন আপনারা আপনাদের নিজস্ব এলাকাকে নিয়ে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা জেলার জন্য, প্রত্যেকটা বিভাগের জন্য ফেনীর নারীরা একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেনীর নারীরা প্রমাণ করেছেন ভোট আমাদের হাতে, পরিবর্তনও আমাদের হাতে। তারা বিশ্বাস করেন যে নির্বাচন শুধুমাত্র ভোট না, নির্বাচন একটা উৎসবের জায়গা, নির্বাচন সম্ভাবনার জায়গা, নির্বাচন প্রতিশ্রুতির জায়গা, যে প্রতিশ্রুতি আগামীর বাংলাদেশটাকে গড়বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জেলায় নতুন কিছু অতিথিদের সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।